গল্প কোরআনে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প। এই উপন্যাসটি ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস। আজকে চতুর্থ পর্ব। কবিতা একবার পড়লে অনেকক্ষণ মাথায় থাকে। কবিতার শব্দগুলো না থাকলেও ছন্দটা থাকে। ট্রেন চলে যাবার পরেও যেমন ট্রেনের ঝিকঝিক শব্দ মাথায় বাজতে থাকে, সেরকম এই ধরনের একটা ব্যাপার শাহেদের হয় তার বড় ভাইয়ের চিঠি পাওয়ার পর। চিঠিটা অনেকক্ষণ মাথায় থাকে। ইরতাজউদ্দিন চিঠি লেখেন রোলটালা কাগজে। সাদা কাগজে তার লাইন ঠিক থাকে না বলে তিনি সাদা কাগজে লিখতে পারেন না। অক্ষরগুলো বড় বড় এবং স্পষ্ট। অক্ষর যেমন স্পষ্ট, চিঠির বক্তব্যও স্পষ্ট। এই মানুষটার ভেতর কোনো অস্পষ্টতা নেই। শাহেদ তার বড় ভাইয়ের চিঠি গতকাল দুপুরে একবার পড়েছে, রাতে ঘুমোতে যাবার সময় একবার পড়েছে, এখন আরেক দুপুর। শাহেদ ঠিক করেছে আজ সারাদিনের জন্যই সে বের হয়ে যাবে, ফিরবে সন্ধ্যার পর। এরপর একটা ফাঁক বের করে বড় ভাইজানকে লেখা চিঠিটা পোস্ট করে দেবেন। বড় ভাইজান লিখেছেন, প্রিয় শাহেদ, আসমানি ও রুনি, তিনজনের নামে এক চিঠি। এই অদ্ভুত মানুষ শাহেদের বিয়ের পর কখনো শাহেদকে আলাদা চিঠি লিখেননি। রুনির জন্মের পর সব চিঠিতেই তারা দুজন ছাড়াও রুনির নাম আছে। তোমাদের জন্য অতীব দুশ্চিন্তায় আছি। সুদূর পল্লী গ্রামে আছি। শহরের অবস্থা বুঝতে পারছি না। লোকমুখে নানান খবরাদি পাই, কোনটা সত্য কোনটা মিথ্যা তা আলাদা করতে পারি না। দুশ্চিন্তায় কালক্ষেপণ করি। প্রতি রাতে আলাদা করিয়া তোমাদের তিনজনের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করি। তাহাতেও মন শান্ত হয় না। মন যে শান্ত হয় না তাহার প্রমাণ পাই প্রতি রাতেই তোমাদের নিয়ে আজে বাজে স্বপ্ন দেখি। একটি স্বপ্নে দেখলাম তুমি মা রুনিকে কোলে নিয়ে দৌড়াইতেছ। তোমার পাশে রুনি স্নেহময়ী মা আসমানি। তোমাদের পিছনে ভীষণ দর্শন একজন বলশালী পুরুষ বল্লম হাতে তোমাদের তাড়া করিতেছে। যে কোনো মুহূর্তে সে বল্লম নিক্ষেপ করিবে এমন অবস্থা। যদিও জানি স্বপ্ন মানব মনের দুশ্চিন্তার ফসল ছাড়া আর কিছুই নয়, তারপরেও চিন্তায় অস্থির হইয়াছি। এমন নজির আছে যে মহান আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে আমাদের সাবধান করিতেছেন। ঘটনা যাই হোক, পত্রপ্রাপ্তির ৩ দিনের মাথায় তুমি অতি অবশ্যই সবাইকে নিয়ে চলে আসিবা। ইহা তোমার প্রতি আমার আদেশ। আল্লাহ পাক তোমাদের সর্ববিপদ হইতে মুক্ত রাখুন, আমিন। ইতি ইরতাজউদ্দিন। বড় ভাইয়ের কাছে লেখা শাহেদের চিঠি খুবই সংক্ষিপ্ত। সে শুধু লিখেছে, ভাইজান, আমরা আসছি, 1 সপ্তাহের মধ্যেই আসছি। আসমানি বলল, এই কোথায় যাচ্ছ? শাহেদ জবাব দিল না। এরকম ভাব করল যেন সে আসমানির কথা শুনতে পায়নি। আসমানি আবারও বলল, ভর দুপুরে তুমি যাচ্ছ কোথায়? শাহেদ এবারও জবাব দিল না। গত 2 দিন ধরে সে আসমানির সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। শাহেদ নিঃশব্দে ঝগড়া করার চেষ্টা করছে। সমস্যা হচ্ছে সে কথা না বললে দীর্ঘ সময় থাকতে পারে না। আসমানি পারে। এক নাগারে 18 দিন কথা না বলার রেকর্ড আসমানির আছে। গ্রিনিজ বুক অফ রেকর্ড। স্বামী স্ত্রীর কথা না বলা বা বলা জাতীয় বাঙালির ব্যাপার নিয়ে মাথা ঘামায় না। মাথা ঘামালে স্বামী স্ত্রীর এক নাগারে দীর্ঘ সময় কথা না বলার রেকর্ড ধরে রাখার ব্যবস্থা করত। এবং শাহেদের ধারণা সেখানে অবশ্যই আসমানির নাম থাকত। কথা না বলে দিনের পর দিন পাশাপাশি বাস করা আসমানির কাছে কিছুই না। কথা বলতে না পারলে সে যেন ভালো থাকে। সমস্যা হয় শুধু শাহেদের। আসমানির সঙ্গে কথা বলতে না পারলে তার পেট ফুলতে থাকে। 7-8 ঘন্টা পার হবার পর দমবন্ধ ভাব হয়। তারপর এক সময় খুব অসহায় লাগতে থাকে। মনে হয় তার ভয়ঙ্কর কোনো অসুখ করেছে, নিঃশ্বাসের কষ্ট হওয়ার অসুখ। 48 ঘন্টা হলো শাহেদের কথা বলা হচ্ছে না। দমবন্ধ স্টেজ পার করে সে এখন আছে অসহায় স্টেজে। তারপরে ঠিক করেছে আসমানির ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত সে কথা বলবে না। আসমানির ভাবভঙ্গি দেখে মনে হয় সে ক্ষমা প্রার্থনার জন্য মানসিকভাবে প্রস্তুত। চক্ষু লজ্জার জন্য পারছে না। আসমানি এখন নিচ থেকে আগ বাড়িয়ে অনেক অপ্রয়োজনীয় কথা বলছে, আশেপাশে ঘুরঘুর করছে। 2 দিন আগের ঝগড়ার দায়িত্ব বেশিরভাগই আসমানির। শাহেদ রাতে ঘুমোতে যাবার আগে বলেছে, আসমানি,
তুমি এক কাজ করো, নীলগঞ্জে ভাইজানের কাছে চলে যাও। আসমানি বলল, কেন? ঢাকার অবস্থা ভালো না, লক্ষণ খুবই খারাপ, কখন কি হয়, কি দরকার রিস্ক নিয়ে? তুমি ঢাকায় থাকবে? হ্যাঁ। তুমি ঢাকায় থাকবে আর আমি চলে যাব? ঢাকার অবস্থা আমার জন্য খারাপ, তোমার জন্য তো রসগোল্লা না। এমন করে কথা বলছো কেন? কিরকম করে কথা বলছি? খুবই অশালীন ভঙ্গিতে কথা বলছো। যে মেয়ে ইংরেজিতে মাস্টার্স করেছে তার কথাবার্তা কি আরও শালীন হবে না? অশালীন কথা কোনটা বললাম? রসগোল্লা শব্দটা অশালীন? তাহলে শালীন শব্দ কোনটা? পান্তুয়া নাকি রসমলাই? প্লিজ চুপ করো। না, চুপ করব না আমি। তুমি আমাকে ব্যাখ্যা করবে কেন ঢাকা আমার জন্য খারাপ আর তোমার জন্য পান্তুয়া? শাহেদ বিরক্ত হয়ে বলেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো, তোমাকে কোথাও যেতে হবে না। আসমানি গম্ভীর গলায় বলেছে, ঠিক করে বলো তো, কোনো কারণে কি আমাকে তোমার অসহ্য বোধ হচ্ছে? কথায় কথায় নীলগঞ্জ চলে যাও। কেন আমি নীলগঞ্জ চলে গেলে তুমি কি হাঁপ ছেড়ে বাঁচো? আমি একা নীলগঞ্জ গিয়ে কী করব? তোমার মাওলানা ভাইয়ের সঙ্গে হাদিস করে নিয়ে গল্প করব? বললাম তো যেতে হবে না। আর আমাকে যদি যেতেই হয়, আমি নীলগঞ্জ যাব কেন? আমার কি যাওয়ার জায়গার অভাব আছে? সামান্য ব্যাপার নিয়ে কিন্তু তুমি বাড়াবাড়ি করছো আসমানি। শুধু আমি সামান্য ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করি? তুমি করো না? তুমি কি সবসময় অসামান্য ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করো? ওই দিন চায়ে চিনি বেশি হয়েছিল বলে কি তুমি কাপ শুদ্ধ চা মেঝেতে ছুঁড়ে ফেলে দাওনি? ব্যাপারটা এখানেই শেষ হতে পারত, শেষ হলো না। আসমানি বালিশ নিয়ে উঠে গেল। শাহেদ বলল, কোথায় যাচ্ছ? আসমানি বলল, তা দিয়ে তোমার দরকার কি? তুমি তোমার ঘুম ঘুমাও, আমি পাশে নেই, কাজে রাতে ভালো ঘুম হবার কথা। কে জানে, হয়তো সুন্দর সুন্দর স্বপ্নও দেখবে। আসমানি ঘুমোতে গেল বসার ঘরের সোফায়। শাহেদ এই সোফার নাম দিয়েছে রাগ সোফা। স্বামী স্ত্রীর ভেতর ঝগড়া হলে একজন কেউ সেই সোফায় গিয়ে শোয়। সেই একজনটা বেশিরভাগ সময়ই আসমানি। আসমানি সোফায় ঘুমোতে গেছে, শাহেদ আছে বিছানায়, রুনি তার সঙ্গে। আসমানি রাগারাগি যাই করুক, রুনিকে সঙ্গে নিয়ে মশার কামড় খায় না। শাহেদ মশারির ভেতরে বসে আছে, তার কাছে মনে হচ্ছে এমন কিছু ঘটেনি যে রাতে আলাদা ঘুমোতে হবে। ব্যাপারটা বাড়াবাড়ি তো বটেই। আসমানি বেশ কিছুদিন থেকে বাড়াবাড়ি করছে। দেশের অনিশ্চিত অবস্থায় মনের উপর চাপ ফেলে সবাই কিছুটা হলেও অস্বাভাবিক আচরণ করে। সেই যুক্তিতে আসমানিকে ক্ষমা করা যায়। পরক্ষণে মনে হলো, প্রতিবার আগ বাড়িয়ে এত ক্ষমার দরকার কি? সে হবে ক্ষমার সাগর আর আসমানি হবে চৌবাচ্চা। কেন দেখি না, কথা না বলে কতদিন থাকা যায়? শাহেদ প্যান্ট পরতে পরতে ভাবল, কথা বলা শুরু করা যাক। এমনিতে নিজের কোমর শুরু হয়ে গেছে, কিংবা প্যান্টের কোমর কোনো এক অস্বাভাবিক কারণে বড় হয়ে গেছে। বেল্ট ছাড়া পরা যাবে না, বেল্ট খুঁজে বের করা যাবে না। আসমানিকে বললে সে নিমিষে বের করে দেবে। জিনিস খুঁজে বের করার অলৌকিক ক্ষমতা আসমানির আছে। শাহেদ বলল, আসমানির দিকে না তাকিয়ে, বেল্টটা কোথায় দেখো তো? আসমানি বলল, দেখছি। তুমি যাচ্ছ কোথায় বলো? কাজ আছে, কাজে যাচ্ছি। কোনো কাজে যাওয়া যাওয়াই নেই, রুনিকে ডাক্তারের কাছে নিতে হবে। 4 দিন ধরে জ্বর চলছে। তুমি তো কপালে হাত দিয়ে মেয়ের জ্বরটা পর্যন্ত দেখনি। সন্ধ্যাবেলায় নিয়ে যাব। সন্ধ্যাবেলা না, এক্ষুনি নিয়ে যাবে। এখন ডাক্তার পাবো কোথায়? তাহলে অপেক্ষা করো, যখন ডাক্তার পাবে তখন নিয়ে যাবে, এর আগে বেরোতে পারবে না। আসমানি, তোমার কি মনে হয় না তুমি বাড়াবাড়ি করছো? বাড়াবাড়ি করলে করছি, তুমি বেরোতে পারবে না, আমি তোমাকে যেতে দেব না। শাহেদ শান্ত মুখে জুতার ফিতা লাগাচ্ছে। জুতার ফিতা লাগানোর সহজ কাজটা সে কখনোই ঠিকমতো করতে পারে না। কিভাবে কিভাবে প্যাঁচ লেগে আন্তাগিট্টু হয়ে যায়। এবারে বোধহয় হয়ে গেল। আসমানি শীতল গলায় বলল, তুমি তাহলে বেরোচ্ছ?
বেশ, যাও। বাসায় ফিরে এসে কিন্তু আমাকে দেখবে না। তুমি যাবে কোথায়? যেখানে ইচ্ছে যাব, তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। বেল্ট খুঁজে দিতে বলেছি, খুঁজে দাও। বেল্টটা খুঁজে বের করতে পারবো না, তুমি খুঁজে নাও। তুমি অন্ধ না, তোমার চোখ আছে। শাহেদ ঘর থেকে বের হলো মন খারাপ করে। আসমানি অবুজের মতো আচরণ করছে, এরকম সে কখনো ছিল না। তার হয়েছেটা কি? নাকি সমস্যা তার? সে এমন কিছু করছে যে আসমানি রেগে যাচ্ছে, দুজনের কেউ কাউকে বুঝতে পারছে না। বাসায় ফিরতে ফিরতে শাহেদের সন্ধ্যা হয়ে যাবে এবং সে নিশ্চিত বাসায় ফিরে দেখবে দরজায় তালা ঝুলছে। আসমানি রুনিকে নিয়ে চলে গেছে, তখন আবার বের হতে হবে তাদের খোঁজে। ঢাকায় মা বাবা ছাড়াও আসমানির বেশ কিছু আত্মীয় স্বজন আছে। সে এমন এক একজনের বাড়িতে গিয়ে উঠবে যার ঠিকানা শাহেদ জানে না। দেশের পরিস্থিতি ভয়াবহ, যে কোনো সময় শহরে মিলিটারি নেমে যাবে। অতি যে মূর্খ সেও এই সত্যটা খুব ভালো করেই জানে না শুধু আসমানি। সে ফট করে রিক্সা নিয়ে বের হয়ে পড়বে। এই সময়ে আর যাই করা যাক, ছেলে মানুষই করা যায় না। আসমানি বেছে বেছে ছেলে মানুষই করার জন্য এই সময়টাই বেছে নিয়েছে। আশ্চর্য এক মেয়ে। রাস্তায় পা দিয়েই শাহেদের মন ভালো হয়ে গেল। ব্যাপারটা সে আগেও লক্ষ্য করেছে। ইদানিং উদ্দেশ্যহীনভাবে রাস্তায় হাঁটতে হাঁটতে তার ভালো লাগে। এর কারণ কি হতে পারে? নগরের কোনো বিশেষ ঘটনার জন্য প্রস্তুত হচ্ছে? সেই প্রস্তুতির কাছ থেকে দেখার আনন্দ? নগরীর উত্তেজনার সাক্ষী হবার আনন্দ? নগরীর মানুষরা অনেক কাছাকাছি চলে এসেছে, সেই কাছাকাছি আসার আনন্দ? বড় বড় উৎসবের আগে আগে এই ঘটনাগুলো ঘটে। কোরবানি ঈদের গরু কিনে পথে হাঁটার সময় অপরিচিত জনরা আনন্দের সঙ্গে কারো কাছে এসে জিজ্ঞেস করে, কত দিয়ে কিনলেন? দাম শোনার পর খুশি খুশি গলায় বলে, ভাই আপনি জিতছেন, গরু মাশাআল্লাহ ভালো হয়েছে। ঠিক একই রকম ব্যাপার এখন ঘটছে। যে দোকানে চাল ডাল কিনতে যাচ্ছে তাকে নিতান্ত অপরিচিত মানুষ অন্যদের সঙ্গে উপদেশ দিচ্ছে, কেরোসিন বেশি করে কিনে রাখেন, কেরোসিনের শর্টেজ হবে, কেরোসিন, দেশলাই আর মোমবাতি। চায়ের দোকানে চা খেতে গেলে পাশ থেকে কেউ একজন অবধারিতভাবে জিজ্ঞেস করবে, ভাই সাহেব দেশের অবস্থা কি বুঝেন? দেশ কি স্বাধীন হবে? আপনার কি ধারণা? দেশ স্বাধীন হবে কি হবে না এই নিয়ে পক্ষ বিপক্ষের দীর্ঘ আলোচনা চলে। আশেপাশের লোকজনও তাতে অংশ নেয়। একসময় আলোচনার ঐক্যমত শেষ হয়। দেশ যে স্বাধীন হবে এ বিষয়ে সবাই 100% নিশ্চিত হয়। এই উপলক্ষে আরেক দফা চা খাওয়া হয়। নগরী স্বাধীনতার জন্য অপেক্ষা করছে। এই অপেক্ষা খুব কাছ থেকে দেখা এক আনন্দময় অভিজ্ঞতা। শাহেদ মনের আনন্দে দুপুর 1টা পর্যন্ত পথে পথে ঘুরল। রোদ উঠেছে কড়া, ঘামে শরীর ভিজে গেছে। বাসায় গিয়ে সাবান ডলে গোসলটা আরামদায়ক হবে, কিন্তু শাহেদের বাসায় যেতে ইচ্ছে করছে না। আসমানির কাছে রাগ দেখাতে ইচ্ছে করছে। সে যদি রাত 12টা পর্যন্ত বাইরে থাকে তাহলে রাগ দেখানোটা জমবে। শাহেদ রিক্সা নিয়ে নিল। সে যাবে আকা মুসিন লেনে। সেখানে 2টো রুম ভাড়া করে তার অতি ঘনিষ্ঠ বন্ধু নাইমুল থাকে। তার সঙ্গে অনেকদিন যোগাযোগ নেই। নাইমুলের সমস্যা হলো সে নিজ থেকে কারোর সঙ্গে যোগাযোগ করবে না, অন্যদের তার কাছে যেতে হবে। প্রচণ্ড বেগে মধ্যবয়স্ক রিক্সাওয়ালা ঝড়ের মতো রিক্সা টানছে। শাহেদ বলল, কোনো তাড়াহুড়া নাই রে ভাই, রিক্সা আস্তে চালাও। রিক্সার গতি তাতেও কমল না। রিক্সাওয়ালা দাঁত বের করে বলল, টাইট দিয়া বসেন, উড়াল দিয়ে নিয়ে যাব। শাহেদ বলল, উড়াল দেওয়ার দরকার নাই, অ্যাক্সিডেন্ট করবে, জানে মরব। এখন মরে গেলে স্বাধীন দেশ দেখে যেতে পারবো না। স্বাধীন তাইলে আইতেছে কি খন স্যার? আসছে তো বটেই। হাই শেখ সাহেব স্বাধীন ডিক্লেয়ার দিবে। কে বলেছে? এরা সব বেজানে। রিক্সাওয়ালা রিক্সার গতি কমালো। সম্ভবত স্বাধীনতা নিয়ে যাত্রীর সঙ্গে কথা বলতে তার ভালো লাগছে। স্বাধীন হইলে আমার মতো গরিবের দুঃখ কষ্ট কিছু থাকবো না, কি কন স্যার? থাকার তো কথা না। খাওয়ান দাওয়ান কাপড় চোপড় সব দিব স্টেট, ঠিক আছে না স্যার? সবই ফ্রি। শাহেদ চুপ করে রইল। স্বাধীনতার এই চিত্রটা নিয়ে আলোচনা না যাওয়াই ভালো। শেখ সাহেব একটা বাঘের বাচ্চা, কি কোন স্যার?
অবশ্যই বাঘের বাচ্চা। খাঁটি মায়ের খাঁটি দুধ খাইয়া বড় হইছে। কি কন স্যার? অবশ্যই। জীবনে একটা শখ ছিল, শেখ সাবরে একদিন আমার রিকশায় তুলব। বিশুদ্ধবার হাইকোর্টের মাজারে গিয়া দোয়াও করছি, জানি না দোয়া কবুল হইব কি না। শাহেদ বলল, সৎ দোয়া সৎ ইচ্ছা সবসময় কবুল হয়। আগামসি লেনে নেমে শাহেদ ভাড়া দিতে গেল। রিক্সাওয়ালা ভাড়া নেবে না। শাহেদ বলল, ভাড়া নেবে না কেন? রিক্সাওয়ালা বলল, স্বাধীন হইলে তো সবই ফিরেই হইব, ধরেন দেশ স্বাধীন হইছে। শাহেদ রিক্সাওয়ালার দিকে তাকিয়ে আছে। তার চেহারা মনে রাখার দরকার। দেশ সত্যি যদি স্বাধীন হয় তখন একে খুঁজে বের করতে হবে। ভূতা পাথরের মতো মুখ, মাথার চুল খাবলা খাবলাভাবে উঠে গেছে। কোনো একজন বিখ্যাত লোকের চেহারার সঙ্গে রিক্সাওয়ালার চেহারার মিল আছে। সে লোকটার মনে পড়ছে না। রিক্সাওয়ালা হাসি মুখে বলল, এমন নজর করে কি দেখেন? তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে শাহেদের বিখ্যাত লোকটার নাম মনে পড়ল, আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। নাইমুলের ঘরের দরজা বন্ধ। কড়ায় ঝাঁকুনি দিতেই নাইমুল বলল, দরজা খোলা আছে, জোরে ধাক্কা দিলেই খুলবে, ভেতরে চলে আয়। ঘরে ঢুকতে ঢুকতে শাহেদ বলল, আমি করা নাড়ছি বুঝলে কি করে? তুই করছিলে, অন্য কেউ তো হতে পারত। নাইমুল বলল, হনুমানে বলেছি 7-8 দিন পরপর তোর তো দেখা পাওয়া যায়, আজ 9th ডে। নাইমুল খালি গায়ে লুঙ্গি পরে বিছানায় শুয়ে আছে। তার মুখের উপর বিশাল সাইজের একটা বই ধরা, সনাতনী ভাদুরীর গ্রন্থাবলী। ঘর খুবই ছোট, কোনো মতো একটা খাট এবং একটা চেয়ার টেবিল এঁটেছে। ঘরে একটা আলনা আছে, সেই আলনা বসানো আছে খাটের মাথায়, সেই কারণে খাট ছোট হয়ে গেছে। নাইমুলের মতো লম্বা মানুষ পা মেলে ঘুমোতে পারে না, তাকে পা খানিকটা গুটিয়ে রাখতে হয়। তবে ঘরের সিলিং অনেক উঁচুতে, সেই উঁচু সিলিং থেকে লম্বা রডের মাথায় ফ্যান ঘুরছে। নাইমুল বই থেকে চোখ না সরিয়ে বলল, কোনো কথা আছে? স্ট্রেইট বাথরুমে চলে যা। বালতিতে পানি তোলা আছে, সাবান আছে, গামছা আছে, একটা লুঙ্গিও আছে। আরাম করে গোসল কর, তারপর কথা হবে। শাহেদ বলল, বাসায় গিয়ে গোসল করব। যা বলছি শোন, তোর ঘামে ভেজা শরীর দেখে আমারই অস্বস্তি লাগছে। শাহেদ বাথরুমে ঢুকে পড়ল। গায়ে পানি ঢালার পর তার মনে হলো দীর্ঘ 31 বছর জীবনে সে এত আরামের গোসল কোনোদিনও করেনি। নাইমুল বলল, এই গাধা, গোসল করে আরাম পাচ্ছিস? শাহেদ বলল, পাচ্ছি। নাইমুল বলল, 2 বালতি পানি আছে, প্রথম বালতিতে পানি গায়ে ঢেলে শরীর ঠান্ডা কর। শরীর পুরোপুরি ঠান্ডা হবার পর গায়ে সাবান মাখবি। তাড়াহুড়োর কিছু নেই, ধীরে সুস্থে সাবান মাখ। তারপর সেকেন্ড বালতি। দুপুরে কি আমার এখানে খাবি? খেতে পারি। তাহলে তোকে আজ ইলিশ মাছের ডিম খাওয়াবো। এই ডিম খাওয়ার পর পৃথিবীতে কোনো খাবার তোর আর মুখে রুচবে না। ডিম কে রাচ্ছে? করিমিয়া বাবুর্চি, হোটেলে বলা আছে খাবার যথাসময়ে চলে আসবে। হরবার করে পানি ঢালছিস কেন? আস্তে আস্তে ঢাল, শরীর আরাম পাক। শাহেদ গায়ে পানি ঢালছে, আরামে ঘুম পেয়ে যাচ্ছে। ইচ্ছে করছে বাথরুমে ঠান্ডা মেঝেতে শুয়ে খানিকক্ষণ ঘুমায়। সে ঘুমাবে, কেউ একজন গায়ে পানি ঢালবে। নাইমুলের গলা শোনা গেল, শাহেদ, তোকে বলা হয়নি আমি বিয়ে করছি। শাহেদ বলল, সে কি? নাইমুল বলল, চমকে উঠলি কেন? আমি চিরকুমার থাকবো এরকম তো কখনো বলিনি। মেয়ে দেখা হয়েছে? চাকমা টাইপ চেহারা। বলিস কি? মেয়েও ঠিক হয়ে গেছে? আমরা কিছুই জানলাম না। বিয়ে করবো আমি, তোদের জানার দরকার কি? বিয়ের তারিখ ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কবে? আজ। ঠাট্টা করছিস? আমি জীবনে কখনো কারোর সাথে ঠাট্টা করেছি এরকম উদাহরণ আছে? বিয়ে কখন? রাতে। কাজী ডাকিয়ে বিয়ে, কবুল কবুল কবুল, ঝামেলা শেষ। শাহেদ গায়ে পানি ঢালা বন্ধ করল। তার অতি ঘনিষ্ঠ বন্ধু নাইমুল। আজ রাতে তার বিয়ে,
এই খবরটা জানানোর প্রয়োজনও সে বোধ করেনি। নাইমুল সবসময় এরকম। সে কি আসলে এরকম, নাকি এটা তার এক ধরনের শো? সবাইকে জানানো, তোমরা আমাকে দেখো, আমি নাইমুল, আমি জীবনে কখনো কোনো পরীক্ষায় সেকেন্ড হইনি, আমি তোমাদের মতো না, আমি আলাদা। শাহেদ, বল। মেয়ের নাম মরিয়ম, আমি ঠিক করেছি শর্ট করে তাকে ডাকবো মরি। ভালো তো। আমার শ্বশুর সাহেব পুলিশের লোক, তার নাম মোবারক হোসেন। তুই কি সত্যি আজ বিয়ে করছিস? হ্যাঁ হ্যাঁ, আজ বিয়ে করাটাই আমার জন্য সুবিধা। আজ বিশেষ দিন, 7ই মার্চ, শেখ সাহেব স্বাধীনতার ঘোষণা দেবেন। এই সময় এই দিনটি আমাদের জাতীয় দিবস হয়ে যাবে, সরকারি ছুটি থাকবে। আমি আমার ম্যারেজ ডে কখনো ভুলব না। ভালো কথা, তুই কি শেখ সাহেবের ভাষণ শুনতে যাবি? হ্যাঁ। কি দরকার, রেডিওতে প্রচার হবে। রেডিও শোন, ক্রিকেট খেলা এবং ভাষণ এইসব রেডিওতে শোনা ভালো। শাহেদ বাথরুম থেকে বের হলো, নাইমুলের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, গোসল করে আরাম পেয়েছি। নাইমুল মুখের উপর ধরে রাখা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, আরাম পাবি জানতাম। শাহেদ বলল, আমি এখন যাচ্ছি। নাইমুল বিস্মিত গলায় বলল, যাচ্ছি মানে? যাচ্ছি মানে যাচ্ছি। ভাত খাবি না? না। তুই কি রাগ করে চলে যাচ্ছিস নাকি রে? রাগ করবো কেন? রাগ করার মতো তুই কি কিছু করেছিস? এই যে তোকে কোনো খবর না দিয়ে বিয়ে করে ফেলছি। আসলে বিয়ের মতো পার্সোনাল কোনো ব্যাপার নিয়ে আমি ঢাক পিটাতে চাই না। এমন তো না যে তুই আমার স্বভাব জানিস না। শাহেদ কিছু না বলে দরজার দিকে এগোচ্ছে। নাইমুন বলল, 7টার আগে চলে আসিস, বরযাত্রী যাবি। ধীরেন স্যারের কাছে যাব, ওনাকেও বলবো বরযাত্রী যেতে। আমার ধারণা স্যারকে বললেই তিনি যাবেন। তোর কি ধারণা? শাহেদ জবাব না দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। সে আহত এবং অপমানিত বোধ করছে। নাইমুল তাকে খবর না দিয়ে বিয়ে করে ফেলছে। শাহেদের গা জ্বালা করছে। শাহেদ রেসকোর্সের দিকে এগোচ্ছে। শেখ মুজিবুর রহমান রেসকোর্সের ময়দানে ভাষণ দেবেন। তিনি কি বলবেন তা শোনা অতি জরুরি। ঘরে বসেও শোনা যেত, রেডিওতে ভাষণ প্রচার করা হবে। তবে কিছুই বলা যায় না, হঠাৎ হয়তো ভাষণ বন্ধ করে ইয়াহিয়া খান রাস্তায় মিলিটারি নামিয়ে দেবে। সেই প্রস্তুতি তাদের নেওয়া আছে। পূর্ব পাকিস্তানের গভর্নর বদল হয়েছে। ভাইস অ্যাডমিরাল SM আহসানের বদলে নতুন গভর্নর হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। টিক্কা খান নামটাই তো ভয়াবহ। ইয়াহিয়া তাকে শুধু শুধু নিয়ে আসছে না, তার মাথায় অন্য পরিকল্পনা। যে কোনো দিন এই পরিকল্পনার বাস্তবায়ন হবে। কি ভয়ঙ্কর যে হবে সেই দিন কে জানে। ডুমসডে। দেশের বেশিরভাগ মানুষ ডুমসডের ব্যাপারটা বুঝতে পারছে না। তারা কল্পনা করছে স্বাধীন দেশে বাস করছে। স্বাধীনতা এত সস্তা না। রেসকোর্সের ময়দানে মানুষের স্রোত নেমেছে। তারা চুপচাপ চলে আসছে তা না, স্লোগান দিতে দিতে আসছে। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ভুট্টোর মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। পরিষদ না রাজপথ, রাজপথ রাজপথ। তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। ঢাকায় যত মানুষ ছিল সবাই বোধহয় চলে এসেছে। লাখ লাখ মানুষ, যেদিকে চোখ যায় শুধু মানুষের মাথা। অনেকে আবার বাচ্চা কাচ্চা সঙ্গে নিয়ে এসেছে। ঘুমটা দেয়া বউরাও আছে। তারা চোখ বড় বড় করে এদিক ওদিক তাকাচ্ছে। বাবার ঘাড়ে বসে একটা বাচ্চা মেয়ে ট্যাঁটে করে কাঁদছে। মেয়েটার মাথায় চুল বেনি করা, বেনির মাথায় লাল ফিতা বাঁধা। কাঁদতে কাঁদতে মেয়েটা মাথা ঝাঁকাচ্ছে আর তার বেনি নাড়ছে। সুন্দর লাগছে দেখতে। শাহেদ মুগ্ধ চোখে মেয়েটির বেনি নাড়ানো দেখল। তার মনে হলো রুনিকে নিয়ে এলে হতো, তাকে ঘাড়ে বসিয়ে মানুষের সমুদ্রের এই অসাধারণ দৃশ্য দেখানো যেত। এই দৃশ্য দেখাও এক পরম সৌভাগ্য। পৃথিবীর কোথাও কি এত মানুষ কখনো একত্রিত হয়েছে? ভাষণ শুরু হওয়ার আগে আগে দুটো হেলিকপ্টার উড়ে গেল। মানুষের সমুদ্রে একটা ঢেউ উঠল, চাপা আতঙ্কের ঢেউ। শাহেদের পাশে বুড়ো মতো এক লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ছাতা। ছাতাটাকে লাঠির মতো বাগিয়ে ধরে আছে সে, যেন এক্ষুনি যুদ্ধ শুরু হবে। সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ছাতা হাতে। বুড়ো শাহেদের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলল, হাই শেখ সাহেব স্বাধীন ডিক্লেয়ার করবে। বলে সে থু করে পানির ফিক ফেলল। সেই পিক পড়ল শাহেদের প্যান্টে।
সাদা প্যান্টে লাল পানি পিক, মনে হচ্ছে রক্ত লেগে আছে। শাহেদ কঠিন কিছু বলতে যাচ্ছিল, তার আগে ভাষণ শুরু হয়ে গেল। চারদিকে ভয়াবহ নীরবতা, লাখ লাখ মানুষ নিঃশ্বাস বন্ধ করে আছে। তারা তাদের নেতার প্রতিটি শব্দ শুনতে চায়, কোনো কিছুই যেন বাদ না পড়ে। মাঝে মাঝে শেখ মুজিব দম নেবার জন্য থামছেন, আর তখনই আকাশ বাতাস কাঁপিয়ে ধ্বনি উঠছে, জয় বাংলা, জয় বাংলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভরাট গলা ভেসে আসছে, মাথার উপরে চিলের মতো উঠছে হেলিকপ্টার। শাহেদ ভাষণ শুনছে আকাশের দিকে তাকিয়ে। আজই ঘটে যাবে না তো? হয়তো আজই ফেলে দিল হেলিকপ্টার থেকে কিছু বোমা। আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সকলে জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ঢাকা আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এ দেশের ইতিহাসকে আমরা রক্ষা করব। হেলিকপ্টার বড় যন্ত্রণা করছে। এরা কি চাচ্ছে? বাচ্চা মেয়েটা কাঁদতে শুরু করেছে, মনে হয় সে ভয় পাচ্ছে। ভাষণ শেষ হবার পর শাহেদ কি ফিরে যাবে বন্ধুর কাছে? আজ তার বিয়ে, সেই বিয়েতে শাহেদ অবশ্যই অনুপস্থিত থাকতে পারে না। তার উপর রাগ হচ্ছে। রাগ চাপা থাক, রাগ দেখানোর সময় আরও পাওয়া যাবে। এ কি, সে ভাষণ না শুনে মনে মনে কী সব ভাবছে। নেতার প্রতিটি কথা খুব মন দিয়ে শুনতে হবে। এই ভাষণে অনেক সাংকেতিক নির্দেশও থাকতে পারে। সৈন্যরা তোমার আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, তোমাদের কেউ কিছু বলবে না, কিন্তু আর তোমরা গুলি করার চেষ্টা করবে না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। শাহেদ গভীর মনোযোগে বক্তৃতা শোনার চেষ্টা করছে। অতিরিক্ত মনোযোগের কিছু সমস্যা আছে, মাঝে মাঝে সব আবছা হয়ে যায়। মানুষের মস্তিষ্ক এত মনোযোগ নিতে পারে না। সে কিছু সময়ের জন্য বিশ্রাম নেয়। অনেকক্ষণ কড়া নাড়ার পর দরজা খুলল। কোমরে ধুতি পেঁচানো খালি গায়ের যে মানুষটি দরজা খুললেন তার নাম ধীরেন্দ্রনাথ চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময় প্রফেসর, এখন অবসর জীবনযাপন করছেন। সময় কাটছে বই পড়ে। সকালে নাস্তা খেয়ে তিনি বই পড়া শুরু করেন। দুপুরের খাবারের পর কিছুক্ষণের জন্য ঘুমোতে যান। ঘুম ভাঙার পর আবার বই পড়া শুরু হয়। শেষ হয় রাতে ঘুমোতে যাবার সময়। তার অবসর জীবন বড়ই আনন্দে কাটছে। নাইমুল নিচু হয়ে তার অতি পছন্দের মানুষের পা ছুঁয়ে কদমবুচি করতে করতে বলল, স্যার কি ঘুমোচ্ছিলেন? ঘুম থেকে তুললাম। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী আসলে ঘুমোচ্ছিলেন। এই কথাও শুনলে ছাত্র যদি অস্বস্তি বোধ করে, সে কারণে তিনি হাসি মুখে অবলীলায় মিথ্যে বললেন, আরে না, এই সময় কেউ ঘুমোয় নাকি? নাইমুল বলল, স্যার আমাকে চিনতে পেরেছেন? আরে চিনব না কেন, অবশ্যই চিনেছি। আসো আসো, ভিতরে আসো। তুমি আছো কেমন? ভালো? নাইমুল বলল, স্যার আজও যদি আমাকে চিনতে না পারেন তাহলে ঘরে ঢুকব না। এর আগে যে কয়বার এসেছি কোনোবারই আপনি আমাকে চিনতে পারেননি, অথচ ভাব করেছেন যেন চিনে ফেলেছেন। অবশ্যই চিনেছি। তাহলে আপনি আমার নাম বলুন তো। দাঁড়াও, চশমাটা পরে আসি, চশমা ছাড়া দূরের জিনিস কিছু দেখি না। নাইমুল হাসি মুখে দরজা ধরে দাঁড়িয়ে রইল। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী শোবার ঘর থেকে চশমা পরে এলেন এবং বেশ কিছুক্ষণ নাইমুলের দিকে তাকিয়ে বললেন, তোমার নাম শাহেদ, হয়েছে? নাইমুল ঘরে ঢুকতে ঢুকতে বলল, 50% কারেক্ট হয়েছে স্যার। তিনি বিস্মিত হয়ে বললেন, 50% কিভাবে কারেক্ট হবে? আমার নাম নাইমুল, আপনি শাহেদের নাম বলেছেন। শাহেদ আমার বন্ধু, তাকে নিয়ে আপনার কাছে 3-4 বার এসেছি। আপনি শাহেদের নাম মনে রেখেছেন, অথচ সে আপনার ছাত্র না, আমি আপনার ডাইরেক্ট স্টুডেন্ট। শাহেদ আছে কেমন? ভালো আছে। তাকে আনলে না কেন?
তোমার একা আসা উচিত হয়নি, তাকে সঙ্গে করে আনা উচিত ছিল। নাইমুল বলল, তাকে আনা উচিত ছিল কেন স্যার? ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী তার ছাত্রের দিকে তাকিয়ে বিব্রত ভঙ্গিতে হাসলেন। ছাত্ররা মাঝে মাঝে তাকে খুবই বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। নাইমুল, চা খাবে? খাবো। যাও, রান্নাঘরে চলে যাও, পানি গরম দাও। চায়ের সঙ্গে আজ তোমাকে অসাধারণ একটা জিনিস খাওয়াবো, তিলের নাড়ু। তুমি কতক্ষণ থাকবে এখানে? ঘণ্টাখানেক। আমি 7টার সময় চলে যাব। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আমি আপনার কাছে বিশেষ একটা কাজে এসেছি স্যার। কী কাজ? আমি বিয়ে করতে যাচ্ছি। আমার মুরব্বি কেউ ঢাকায় নেই। আপনি আমার সঙ্গে গার্জিয়ান হিসেবে যাবেন। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী বললেন, অবশ্যই অবশ্যই। অবশ্যই অবশ্যই বলা তার মুদ্রা দোষ। কোনো কথা না শুনিয়ে তিনি বলেন, অবশ্যই অবশ্যই। ইউনিভার্সিটিতে তার নাম ছিল অবশ্যই স্যার। নাইমুল বলল, স্যার আপনি কি আমার কথা মন দিয়ে শুনেছেন? কোন কথার ব্যাপারে জানতে চাচ্ছ তুমি? এই যে আমি বললাম আমি বিয়ে করতে যাচ্ছি, আপনি আমার গার্জিয়ান। অবশ্যই মন দিয়ে শুনেছি, এবং তোমাকে একটা সত্যি কথা বলি, এখন তোমাকে আমি চিনেছি। তুমি যখন বললে নাম নাইমুল, তখন চিনতে পারিনি। এখন তোমার কথা বলার ধরন থেকে চিনেছি। তুমি তো কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছ। জি স্যার। এবারডিন ইউনিভার্সিটিতে আমার প্লেসমেন্ট হয়েছে শুধুমাত্র আপনার একটা চিঠির কারণে। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী বিস্মিত হয়ে বললেন, চিঠি কখন লিখলাম? চা খেতে খেতে নাইমুল স্যারের সঙ্গে গল্প শুরু করল। গল্প করার সময় সাধারণত মুখোমুখি বসা হয়। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী বিচিত্র স্বভাবের একটা হচ্ছে, তিনি তার ছাত্রদের সঙ্গে গল্প করার সময় নিজের গায়ের বা পাশে বসেন এবং বেশিরভাগ সময় তার বা হাতে ছাত্রের পিঠের উপর রাখেন। নাইমুলের ধারণা, স্যার মুখ দেখেন না বলেই ছাত্রদের কখনো চিনতে পারেন না, তবে যে কোনো ছাত্রের পিঠে হাত দিয়ে তিনি নাম বলতে পারেন। স্যার, আমি একটা বিশেষ দিনে বিয়ে করছি, সেটা কি বুঝতে পারছেন? বিশেষ দিনটা কি? আজ 7ই মার্চ। 7ই মার্চ বিশেষ দিন কেন? স্যার আপনি নিজে একটু চিন্তা করে বলুন তো, 7ই মার্চ কেন বিশেষ দিন? ধীরেন্দ্রনাথ রায় ভ্রু কুচকে সামান্য চিন্তার ভেতরে গিয়ে গেলেন। নাইমুলের দিকে তাকিয়ে বললেন, 7 হলো একটা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। মার্চ মানে 3, 3 আরেকটা প্রাইম নাম্বার। এই জন্যই দিনটা বিশেষ হয়েছে, তাই না? হয়নি স্যার, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেবেন, হয়তো ইতিমধ্যে দিয়েও ফেলেছেন। স্বাধীনতার ঘোষণা? বলো কি, ইন্টারেস্টিং তো। যদিও তিনি যথেষ্ট আগ্রহের সঙ্গে বললেন, ইন্টারেস্টিং তো, নাইমুল জানে তিনি মোটেই ইন্টারেস্ট পাচ্ছেন না। এই মানুষটার কাছে পদার্থবিদ্যার যে কোনো সমস্যা জাগতিক সমস্যার চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং। নাইমুল বলল, দেশ রাজনীতি এইসব নিয়ে কি আপনি কখনো কিছু ভাবেন না? কে বলল ভাবি না? ভাবি তো, প্রায়ই ভাবি। মোটেও ভাবেন না। আপনার সমস্ত ভুবন জুড়ে আছে কোয়ান্টাম বলবিদ্যা, আপনি কি এর বাইরে কোনো কিছু নিয়ে ভাবেন না? সেটা কি দোষের? জি স্যার, দোষের। আপনি দেশ বা রাজনীতির বাইরে কেউ না, আপনি সিস্টেমের ভেতর আছেন। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী শান্ত গলায় বললেন, নাইমুল, তোমার কথার কাউন্টার লজিক কিন্তু আছে। সবার কাজ কিন্তু ভাগ করা। একদল মানুষ যুদ্ধ করবে, তারা যোদ্ধা। একদল রাজনীতি করবেন, তারা সেটা বোঝেন। অর্থনীতিবিদেরা দেশের অর্থনীতি নিয়ে ভাববেন। আমি কোয়ান্টাম বলবিদ্যার লোক, আমি সেটা নিয়ে ভাবব। তুমি যে সিস্টেমের কথা বললে, এসো সেই সিস্টেম সম্পর্কে বলি। সিস্টেমটা কি? সিস্টেমটা হলো অবজারভেবল পার্ট অফ অ্যান এক্সপেরিমেন্ট। 1 গ্লাস পানিতে আমি 1 চামচ সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম। এখন আমার সিস্টেম হলো গ্লাসে রাখা লবণের দ্রবণ। তর্কের খাতিরে ধরে নাও এটা একটা ক্লোজড সিস্টেম। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী প্রবল আগ্রহে বক্তৃতা করে যাচ্ছেন।
তার বক্তৃতার ভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি এক গাদা ছাত্রছাত্রীর সামনে কোয়ান্টাম বলবিদ্যার অতি জটিল বিষয় নিয়ে ব্যাখ্যা করছেন। ন্যায়মূল এক ফাঁকে ঘড়ি দেখল, হাতে সময় আছে। স্যারকে মনের আনন্দে আরও কিছুক্ষণ কথা বলার সুযোগ দেওয়া যেতে পারে। এই মানুষটার আত্মীয় স্বজন কেউ নেই, সবাই হয় ইন্ডিয়া কিংবা আমেরিকায় চলে গেছে। এই মানুষটা ওয়ারির 3 কামরার ছোট্ট বাড়ি কামড়ে পড়ে আছে। তার একটাই কথা, নিজের বাড়ি ঘর দেশ ছেড়ে আমি কোথাও যাব না। আমি কেন ইন্ডিয়াতে যাব? আমার জন্ম হয়েছে এ দেশে, দেশ ছেড়ে চলে যাব? আমি কি দেশের এত বড় কুসন্তান? ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী তার বিখ্যাত ভোক্সওয়াগন গাড়ি বের করলেন। ন্যায়মূল বলল, রিকশায় করে গেলে কেমন হয় স্যার? রিকশায় করে যাব কেন? আজ তোমার বিয়ে। আপনার সঙ্গে গাড়িতে করে যেতে ভয় লাগে স্যার। আপনি নিজের মনে গাড়ি চালান, রাস্তার দিকে তাকান না। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী বিস্মিত হয়ে বললেন, ন্যায়মূল, আমার সম্পর্কে তোমাদের ভুল ধারণা আছে। আমি অত্যন্ত সাবধানী চালক। এখন পর্যন্ত আমি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট করিনি। গাড়িতে অ্যাক্সিডেন্ট করেননি, কিন্তু তার কারণ কিন্তু স্যার আপনার ড্রাইভিং না। তাহলে কি? আপনি গাড়ি নিয়ে কখনো বের হন না, ঘরেই থাকেন। আমি নিশ্চিত আপনি গত 3 মাসে আজ প্রথম গাড়ি বের করেছেন। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী বিরক্ত গলায় বলল, তুমি তর্কপ্রিয় হয়ে যাচ্ছ। তর্ক ভালো জিনিস না। গাড়িতে উঠে তার বিরক্তির অতি দ্রুত কেটে গেল। তিনি গভীর আগ্রহে কালুজা ক্লাইন থিওরি সম্পর্কে বলতে লাগলেন। ন্যায়মূল, মন দিয়ে শোনো কি বলি। কালুজা তার পেপার পাঠালেন আইনস্টাইনের কাছে। তারিখটা মনে রাখো, এপ্রিলের 21। সনটা খেয়াল করো, 1919। কালুজা সেই পেপার 5টা ডাইমেনশনের কথা প্রথম বললেন। এর আগে আইনস্টাইন 4টা ডাইমেনশনের কথা বলেছিলেন। কালুজা কি করলেন? ডাইমেনশন একটা বাড়ালেন। আইনস্টাইন বলছিলেন, না, ব্যাপার গ্রহণযোগ্য না। ন্যায়মূল বলল, স্যার, আপনি রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছেন না, আমার দিকে তাকিয়ে চালাচ্ছেন। আমি ঠিকই গাড়ি চালাচ্ছি, তুমি মন দিয়ে শোনো কি বলছি। অক্টোবরের 14 তারিখের 1921 সনে ঠিক 2 বছর পর আইনস্টাইন তার মত বদলালেন। তিনি কালুজার পেপার অ্যাকসেপ্ট করলেন। অরিজিনাল সেই পেপার আমি জোগাড় করেছি। পেপারটা জার্মান ভাষায়। আমার এখন দরকার ভালো জার্মান জানা লোক। তোমার খোঁজে কি জার্মান জানার লোক আছে? ন্যায়মূলের মজা লাগছে। কি অদ্ভুত মানুষ, জগতের কোনো কিছুর সঙ্গেই এই মানুষটির যোগ নেই। রাস্তায় জনস্রোত, অদ্ভুত অদ্ভুত স্লোগান হচ্ছে। ইয়াহিয়া ভুট্টো 2 ভাই, এক দড়িতে ফাঁসি চাই। ইয়াহিয়ার চামড়া তুলে নেব আমরা। বীরবাঙালি অস্ত্র ধরো, ইয়াহিয়াকে খতম করো। অথচ ধীরেন্দ্রনাথ রায় চৌধুরীর দৃষ্টি একবারও সেদিকে যাচ্ছে না। তার জগৎ কালুজার 5ম ডাইমেনশনে আটকে গেছে। ন্যায়মূল। জি স্যার। তুমি সত্যি সত্যি একা বিয়ে করতে যাচ্ছ? এটা খুবই আশ্চর্য ঘটনা। আমি তো যাচ্ছি না একা, আপনিও যাচ্ছেন। আমি আমার 2জন আত্মীয়কেও খবর দিয়েছি, তারাও চলে আসবেন। সরাসরি মেয়ের বাড়িতে চলে যাবেন। তাহলে বরযাত্রীর মোট সংখ্যা দাঁড়ালো 4। আরেকজন হলে ভালো হতো। ভালো হতো কেন স্যার? কালুজা সাহেবের থিওরিতে 5টা ডাইমেনশন, আমার বিয়েতেও বরযাত্রীর 5 জন, এই কারণে। ঠিকই ধরেছ, তোমার বুদ্ধি ভালো। আমি তোমার বুদ্ধি দেখে খুশি হয়েছি। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী ছাত্রের বুদ্ধিতে এতই খুশি হলেন যে গাড়ি নিয়ে রাস্তার পাশের নর্দমায় পড়ে গেলেন। অনেক ঠেলাঠেলি করেও গাড়ি সেখান থেকে উঠানো গেল না। তিনি হতাশ গলায় ছাত্রকে বললেন, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি একটা রিক্সা করে চলে যাও, আমাকে ঠিকানা দিয়ে যাও, আমি গাড়ি উঠানোর ব্যবস্থা করে চলে আসব। ন্যায়মূল বলল, আমি আপনাকে একা রেখে চলে যাব? অবশ্যই যাবে, তুমি হচ্ছ বর, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তোমার দেরি হলে সবাই দুশ্চিন্তা করবে, বিশেষ করে মেয়েটি। তুমি যাও তো, এটা তোমার প্রতি আমার আদেশ। ঠিকানাটা বলো, আমি মুখস্থ করে রাখি।
নাইমুল চলে যাবার পরপরই লোকজন মিলে ঠেলে তার গাড়ি তুলে দিল। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী ছাত্রীর দেয়া ঠিকানায় রওনা হলেন। তাকে নাইমুল বলেছে 18 নং সোভানবাগ, কিন্তু তিনি চলে গেলেন চামেলিবাগ। অনেক রাত পর্যন্ত তিনি চামেলিবাগের 18 নম্বর দোতলার বাড়ি খুঁজতে লাগলেন, যে বাড়ির গেট হলুদ রঙের। বাড়ির সামনে দুটো কাঁঠাল গাছ আছে। মরিয়ম কিছুতে বিশ্বাস করতে পারছে না তার বিয়ে হয়ে গেছে। তার যেন কেমন লাগছে, হাত পা কাঁপছে, বুকে ধুকধুক শব্দ হচ্ছে, প্রচণ্ড পানির পিপাসা হচ্ছে, কিন্তু এক চুমুক পানি খেলেই পিপাসা চলে যাচ্ছে। পানি খেতে আর ভালো লাগছে না। কিছুক্ষণ পর আবার পিপাসা হচ্ছে। সে নিজের কপালে হাত দিল। গায়ে কি জ্বর আছে? জ্বরের সময় এরকম উল্টাপাল্টা লাগে না, জ্বর নেই তো, কপাল ঠান্ডা। কি আশ্চর্য! বসার ঘরে যে লম্বা রোগা ছেলেটি বসে আছে, সে তার স্বামী, যাকে সে আগে কোনোদিন দেখেনি, যার সঙ্গে কোনো কথা হয়নি। মাত্র 15 মিনিট আগে সে তার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠজন হয়ে গিয়েছে। বিয়ে নামক অদ্ভুত এক ঘটনায় আজ রাত 8:07 থেকে দুজনের। মরিয়ম তার স্বামীকে এখনো ভালো মতো দেখেনি, দূর থেকে আবছাভাবে দেখেছে। তার খুবই ইচ্ছে করছে কাছ থেকে দেখতে। তার চোখ দুটো কেমন, বিড়াল চোখা না তো? বিড়াল চোখা মানুষের চোখের দিকে তাকে কথা বলা যায় না। কথা বললে মনে হয় বিড়ালের সঙ্গে কথা বলা হচ্ছে, এই বুঝিয়ে মানুষটা মিউ করে উঠবে। তার কি জোড়া ভ্রু? জোড়া ভ্রুর মানুষ মরিয়মের খুবই অপছন্দের। যার যা অপছন্দ তাই সে পায়। দেখা যাবে নাইমুল নামের মানুষটার জোড়া ভ্রু। আচ্ছা থাকুক জোড়া ভ্রু, কপালে যা থাকে তাই তো হবে। বিয়ে হলো কপালের ব্যাপার। একটু আগে তার সবচেয়ে ছোট বোন মাফরুহা এসে বলল, বুবু তোমার বর খুবই সুন্দর। মরিয়মের ইচ্ছে করছিল জিজ্ঞেস করে, তো দুলাভাইয়ের জোড়া ভ্রু নাকি রে? চট করে দেখে আয় তো। লজ্জায় প্রশ্নটা সে করতে পারেনি। মাফরুহা বলল, দুলাভাই কিন্তু রাতে থাকবে না, এখনই চলে যাবে। মরিয়মের বুক ধক করে উঠল। সে এখনো দেখলই না, তার আগে চলে যাবে? এমন ঘটনা কি এর আগে কখনো ঘটেছে? বরে সে বিয়ে করেই উধাও হয়ে গেছে। মরিয়মের মনটা খারাপ হয়ে গেল। সে অবশ্য অবহেলার ভঙ্গিতে বলল, চলে গেলে যাবে, আমার কি, কখন যাবে? দোলাভাইয়ের ছোট চাচা এক্ষুনি চলে যাবেন বলেছেন। উনি নারায়ণগঞ্জ থাকেন, অনেক দূর যেতে হবে। তার সঙ্গে দোলাভাইও চলে যাবেন কি না বুঝতে পারছি না। দোলাভাই কিছু বলছেন না। মরিয়ম বলল, দোলাভাই করছিস কেন? শুনতে বিশ্রী লাগছে। চেনা নেই জানা নেই একটা মানুষ। কথাটা মরিয়মের মনের কথা না। ছোট বোনের মুখে দুলাভাই ডাকটা শুনতে তার খুবই ভালো লাগছে। কি সুন্দর টেনে টেনে বলছে, দুলাভাই। মাফু, দেখ তো আমাকে কি বিয়ে শাড়িতে মানিয়েছে? ছোট বোনকে মরিয়ম আদর করে মাফু ডাকে। মাফরুহা বলল, তোমাকে খুবই সুন্দর লাগছে। খোঁজ নিয়ে আয় তো, ওরা সত্যি সত্যি চলে যাচ্ছে কি না। ওরা চলে গেলে মা যে এত রান্নাবান্না করেছে সেগুলো কে খাবে? মাসুমা সন্ধ্যা থেকে চুলার পাড়ে বসে আছে, তার কষ্ট হচ্ছে না? মাফরুহা খোঁজ নিতে গেল। মরিয়ম দাঁড়ালো আয়নার সামনে। সে আগেও কয়েকবার দাঁড়িয়েছে, প্রতিবারই নিজেকে সুন্দর লেগেছে। এখন মনে হয় একটু বেশি সুন্দর লাগছে। অথচ খুবই সাধারণ শাড়ি ওরা নিয়ে এসেছে, সবুজ রঙের শাড়ি। ভাগ্যিস কড়া সবুজ না। গ্রামের মেয়েরাই শুধু কটকটে কড়া সবুজ শাড়ি পরে। শাড়ি যতই সাধারণ হোক, মরিয়ম ঠিক করে রেখেছে এই শাড়ি সে খুব যত্ন করে রাখবে। প্রতি বছর 7 মার্চ বিয়ের দিনে এই শাড়ি সে পরবে। তার মেয়েরা বড় হলে মায়ের বিয়ের শাড়ি দেখতে চাইবে। মেয়েদের কেউ একজন হয়তো বলবে, তোমার বিয়ের শাড়ি এত সস্তা কেন মা? এ তো সত্যি ক্ষেত শাড়ি, পরলে মনে হবে ধান ক্ষেত। তখন মরিয়ম বলবে, আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছিল, দেশ জুড়ে তখন অশান্তি। তোর বাবার হাতে কোনো টাকা পয়সা নেই। সে তার দুঃসম্পর্কে এক চাচা এবং এক ফুপাকে নিয়ে এসেছিল। সন্ধ্যাবেলায় বাসায় এসেছে, তখন আমি জানি না যে আমার বিয়ে। মা, তোমার বিয়েতে কোনো উৎসব হয়নি? না। গায়ে হলুদ টলুদ কিছুই হয়নি? না, সেরকম করে হয়নি।
তবে শাড়ি পরার আগে গোসল করলাম, তখন তোর ছোটো কালা আমার গালে এক গাদা হলুদ মেখে দিল। মশলা পেশার পাঠায় হলুদ পেশা হয়েছে। শুকনো মরিচের ঝাল চোখে লেগে গেল। কি জ্বলনি! চোখ দিয়ে সমানে পানি পড়ছে, আর সবাই ভাবছে বিয়ে হয়ে যাচ্ছে, এই জন্য কাঁদছি। তোমার কান্না পাচ্ছিল নাকি? না। বিয়ের দিন সবারই কান্না পায়, তোমার পাচ্ছিল না কেন? জানি না, তখন সময়টা অন্যরকম ছিল। প্রতিদিন মিটিং মিছিল, পুলিশের গোলাগুলি, কারফিউ, এর জন্য বোধ হয়। বাবাকে প্রথম দেখে কি তোমার ভালো লেগেছিল মা? না দেখে ভালো লেগেছিল। সেটা কেমন কথা? না দেখে ভালো লাগে কিভাবে? তুই যা তো, তোকে এত কিছু ব্যাখ্যা করতে পারবো না। মরিয়মের ধারণা তার মেয়ে ধমক খেয়েও যেতে চাইবে না। সে চোখ বড় বড় করে তার বাবা মার বিয়ের গল্প শুনতে চাইবে। সেটাই স্বাভাবিক। মেয়েরা মায়ের বিয়ের গল্প খুব আগ্রহ করে শোনে। নাইমুলের সঙ্গে বরযাত্রী মাত্র দুজন, তার দূর সম্পর্কের চাচা হাফিজউদ্দিন এবং তার ফুপা হামিদুল ইসলাম। এরা দুজনেই থাকেন নারায়ণগঞ্জে। কাজী সাহেব বিয়ে পড়ানো শেষ করেই দুজনের অতি ব্যস্ত হয়ে পড়লেন চলে যাবার জন্য। লক্ষণ খারাপ। শেখ সাহেবের ভাষণ রেডিওতে প্রচার করে নাই। ভাষণের বদলে অন্য কোনো অনুষ্ঠানও নাই। রেডিও নীরব। মিলিটারিরা হয়তো রেডিও স্টেশন দখল করে নিয়েছে, এখন হয়তো রাস্তাঘাট দখল নেবে। যত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো যায় ততই ভালো। মুসলিম উদ্দিনও চলে যেতে চাচ্ছেন। ঝামেলার সম্ভাবনা যেহেতু আছে, তাড়াতাড়ি চলে যাওয়াটাই ভালো। তিনি যাবেন যাত্রাবাড়ি। নারায়ণগঞ্জ যাবার পথে যাত্রাবাড়ি পড়বে, একই সঙ্গে চলে যাওয়া যায়। এখন সময় এমন যে চলে যাওয়াই ভালো। মুসলিম উদ্দিন বললেন, ঘণ্টাখানিক অপেক্ষা করলে খানা দিয়ে দেয়া যাবে। মরিয়মের মা একা মানুষ, সব সামলে দিতে পারছে না। আমি খবর নিয়েছি, পোলাও চোলায় বসানো হয়েছে। কথা সত্যি নয়। পোলাওয়ের চাল আনতে দোকানের লোক গেছে। আগে যে কালিজিরার চাল আনা হয়েছিল, সে চাল থেকে পচা গন্ধ বের হচ্ছে। হাফিজউদ্দিন বললেন, সম্পর্ক যখন হয়েছে অনেক খাওয়া ইনশাল্লাহ হবে। আজ বিদায় দিয়ে দেন। মেয়ের বাবাকে ডাকেন, ওনার কাছ থেকে বিদায় নেই। মুসলিম উদ্দিন বললেন, আমার ভাগ্নে তো কিছুক্ষণ আগে চলে গেছে, অফিসে ডাক পড়েছে। বুঝেন না, ডাক পড়লে সঙ্গে সঙ্গে চলে যেতে হয়। বড়ই কঠিন চাকরি। হামিদুল ইসলাম গম্ভীর গলায় বললেন, বেআই সাহেব তো আমাদের কাছ থেকে বিদায়ও নিলেন না। অবশ্য আমরা তুচ্ছ মানুষ, আমরা কোনো কঠিন চাকরি করি না, 2 পয়সার ব্যবসায়ী। মুসলিম উদ্দিনকে অবস্থা সামলানোর জন্য হড়বড় করে অনেক কথা বলতে হলো, তাতে তেমন লাভ হলো না। দুজনেই এমন ভাব করতে থাকেন যেন তাদের বিরাট অপমান করা হয়েছে। অপমান যেহেতু করা হয়েছে, সেহেতু না খেয়ে উঠে যাওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে। মোবারক হোসেন ঘরেই আছেন। তিনি কিছুক্ষণ আগে মুসলিম উদ্দিনকে আড়ালে ডেকে নিয়ে বললেন, বিয়ে তো হয়েছে, এখন আর ঘটর ঘটর আমার ভালো লাগছে না। এদের বিদায় করেন, ছেলে মেয়েকেও চলে যেতে বলেন। পরে একটা তারিখ করে তারা বউ উঠিয়ে নেবে। মুসলিম উদ্দিন বললেন, না খাইয়ে তো আর বিদায় দিতে পারি না। খাওয়ান, আমাকে আর এর মধ্যে ডাকবেন না। আমি আর আসবো না, আমার নিজের শরীর ভালো না। আরও এসেছে জ্বর, অসুখ বিসুখের মধ্যে বিয়ের যন্ত্রণা অসহ্য লাগছে। বরযাত্রী দুজনেই চলে গেছেন। মুসলিম উদ্দিনও তাদের সঙ্গে গেছেন। কাজী সাহেব আগে গেছেন। তার নাকি আজ আরেকটা বিয়ে পড়াতে হবে। নাইমুল বসার ঘরে একা বসে আছে। কিছুক্ষণ মা ফুরুহা ছিল, এখন সেও চলে গেছে। তার দায়িত্ব পড়েছে বাবার মাথার চুল টেনে দেবার। কাজটা সে করছে খুব ভয়ে ভয়ে। একটু জোরে টান লাগলে সে ধমক খাবে, আবার আস্তে টানলেও ধমক খাবে। মেজবোন মাসুমা রান্নাঘরে। আজকের রান্নাবান্না সেই করছে। সাফিয়া ইয়াহিয়াকে কোলে নিয়ে রান্নাঘরের বারান্দায় আছেন। মাঝে মাঝে রান্নাঘরে ঢুকে মাসুমা কি করছে বা কি করতে হবে তা বলে দিচ্ছেন। প্রবল জ্বর আসার কারণে ইয়াহিয়া খুবই কান্নাকাটি করছে। মার কোল থেকে একেবারে নামতে চাইছে না। মাসুমা বলল, মা, তোমার রান্নাঘরে আসার দরকার নাই, আমি পারবো। তুমি বাবুর মাথায় পানি ঢালার ব্যবস্থা করো। পানি ঢালবো? জ্বর এত বেশি পানি ঢালবে না? তোর বাবা যদি আবার রাগ করে? আরেকবার জ্বরের সময় পানি দিয়েছিলাম, তোর বাবা খুব রাগ করেছিল। এতে নাকি ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়। বাবা যাতে জানতে না পারে সেভাবে পানি ঢালো।
তুই একটু সরে বস না মা, কাপড়ে আগুন লেগে যাবে তো। মাসুমা সরে বসল। তার হঠাৎ মনে হলো তাদের এই সৎমা আসল মায়ের চেয়েও অনেক ভালো হয়েছেন। নিশ্চয় তারা 3 বোন খুব বড় ধরনের কোনো পুণ্য করেছেন, যে কারণে আল্লাহ তাদের উপহার হিসেবে এমন একজন মা পাঠিয়ে দিয়েছেন। মা। দুলাভাই কি একা বসে আছেন? এতক্ষণ মাফরুহা ছিল, এখন সে একা। আহা বেচারা, বিয়ে করতে এসে কেউ এতক্ষণ একা একা বসে থাকে? মা, এক কাজ করো, বুবুকে পাঠিয়ে দাও, বুবু গল্প করুক। তোর বাবা যদি রাগ করে? বুবুর সঙ্গে বেচারার ভাব হবে না। রান্না হোক, তখন খাবার দিয়ে মরিয়মকে পাঠাবো, তাহলে তোর বাবা কিছু বলতে পারবে না। দুলাভাই দেখতে রাজপুত্রের মতো, তাই না মা? মরিয়মের খুব পছন্দ হয়েছে। বুবুর কথা বাদ দাও তো মা, রাস্তা থেকে কালো গুন্ডাকে ধরে এনে যদি বুবুর বিয়ে দাও, বুবু তাকেও অন্তর দিয়ে ভালোবাসবে, মুগ্ধ গলায় বলবে, আমি সারা জীবন এমন একজন গুন্ডাই চেয়েছিলাম। ঠিক বলেছি না মা? মনে হয় ঠিকই বলেছিস। আমি কিন্তু বুবুর মতো না, আমার পছন্দ অনেক কঠিন। এক এক বোন এক এক রকম হবে, এটাই তো স্বাভাবিক। আর এরকম আধা খেচড়া বিয়েও আমি করব না। আমার বেনারসি শাড়ি লাগবে, গা ভর্তি গয়না লাগবে, হুটহাটের বিয়ের মধ্যে আমি নাই। চুলার আগুন কমিয়ে দে, আগুন বেশি। মাসুমা চুলার আগুন কমাতে কমাতে বলল, আচ্ছা মা, বাবা আমাদের 3 বোনকে সহ্য করতে পারেন না কেন বলো তো? সহ্য করতে পারবে না কেন? তোদের জন্য ওনার খুব দরদ, মানুষটা অন্যরকম তো, প্রকাশ পায় না। খুব দরদ থাকলে কি আর? মাসুমা কথা শেষ করতে পারল না। বাবু আবারও হাত পা ছুঁড়ে কাঁদতে শুরু করেছে। সাফিয়া তাকে বাথরুমে নিয়ে গেলেন, চুপি চুপি তার মাথায় পানি ঢাললেন। রাত 10টা বাজে। নাইমুলকে খেতে দেয়া হয়েছে। খাবার নিয়ে ঢুকেছে মরিয়ম। তার হাত কাঁপছে, মনে হচ্ছে এক্ষুনি হাত ফসকে কোরমার বাটিটা মেঝেতে পড়ে যাবে। নাইমুল তার দিকে তাকিয়ে বলল, মরিয়ম কেমন আছো? মরিয়মের শরীরে ঝিম ধরে গেল। এত সুন্দর গলার স্বর, আর কি আদর করেই নামটা জিজ্ঞেস করেছে। মরিয়ম কেমন আছো? মরিয়মের খুব ইচ্ছে করছে বলে, আমি ভালো আছি, তুমি কেমন আছো? প্রথম থেকে তুমি করে বলা, একবার আপনি শুরু করলে তুমিতে আসতে কষ্ট হয়। তার এক বান্ধবী, নাম জোসি, বিয়ের পরে প্রথম স্বামীকে আপনি বলতে শুরু করেছিল। এখন আর তুমি বলতে পারছে না। এই ভুল মরিয়ম করতে রাজি না। সে শুরু থেকেই তুমি বলবে। কিন্তু কথা বলবে কি? মরিয়মের গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। গলার কাছে কি যেন দলা পাকিয়ে আছে। নাইমুল বলল, তোমার নামটা এমন যে ছোট করে ডাকার কোনো উপায় নেই। ছোট করে ডাকলে তোমাকে ডাকা হয় মরি, সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। মরিয়ম মনে মনে বলল, যা ইচ্ছা তুমি আমাকে ডাকো, তুমি যাই ডাকবে আমার তা ভালো লাগবে। নাইমুল বলল, খাবার তুলে দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি, তুমি চুপ করে বসো, তোমাকে খুব জরুরি কিছু বলা দরকার। মেঝের দিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকিয়ে কথা শুনো। জরুরি কথা শুনতে হলে চোখের উপর চোখ রাখতে হয়। মরিয়ম চোখের উপর চোখ কিভাবে রাখবে? তার কেমন জানি লাগছে, মানুষটা কোনো কথাই তার এখন কানে ঢুকছে না। মরিয়ম শুনো, তুমি নিশ্চয়ই আমাকে একটা লোভী মানুষ ভাবছ, কারণ তোমার বাবার কাছ থেকে আমি 11,000 টাকা নিয়েছি। আমার কিছু ঋণ আছে, যে ঋণ শোধ না করলেই না। 3,000 টাকা ঋণ, আর বাকি টাকাটা আমি নিয়েছি আমেরিকার টিকিট কেনার জন্য। আমি একটা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছি, স্টেট ইউনিভার্সিটি অফ মোরহেড, নর্থ ডেকোটা। ওরা আমাকে মাসে $400 করে দেবে, তবে আমেরিকা যাবার টিকিটের টাকা দেবে না। টাকাটা এইভাবেই আমার জোগাড় করতে হয়েছে। কবে যাবেন? কথাটা বলেই মরিয়মের ইচ্ছে করলো নিজের গালে সে একটা চড় মারে। সে তো জোসির মতোই আপনি শুরু করেছে। নাইমুন বলল, আমার স্টুডেন্ট ভিসা হয়ে গেছে, এখন আমি যে কোনো দিন যেতে পারি। আমি ব্যাপারটা কাউকে বলিনি, কারণ আগ বাড়িয়ে কিছু বলতে আমার ভালো লাগে না। মরিয়ম শোনো, আমি অবশ্যই আমেরিকায় পৌঁছে তোমার বাবার টাকাটা ফেরত পাঠাবো। তোমাকে কথাটা বললাম যাতে তোমার মন থেকে মুছে যায় যে আমি একটা খারাপ মানুষ।
মানুষটা কথা বলা বন্ধ করে এখন তার দিকে তাকিয়েছে। অন্য সময় যে কোনো পুরুষ মানুষ তার দিকে তাকালে গা ঘিনঘিন করত। এখন এত ভালো লাগছে। ইস, তার গায়ের রংটা যদি আরেকটু ফর্সা হতো। মরিয়ম। জি। রান্না খুব ভালো হয়েছে, আমি খুব আরাম করে খেয়েছি। কে রেঁধেছেন? তোমার মা? জি। আমি এখন চলে যাব, রাত অনেক হয়ে গেছে। মরিয়ম নাইমুলকে চমকে দিয়ে হঠাৎ ঘর থেকে বের হয়ে গেল, যেন ভয়ঙ্কর জরুরি কোনো কাজ তাকে এই মুহূর্তেই করতে হবে। সাফিয়া বারান্দায় বসেছিল। বাবুকে মাসুমার কোলে দিয়ে এসেছেন। সারাদিনে খুব ধকল গেছে, তার নিজের শরীর এখন প্রায় নেতে পড়েছে। সাফিয়াকে চমকে দিয়ে মরিয়ম ঝড়ের মতো বারান্দায় এসে উপস্থিত হয়ে চাপা গলায় বলল, মা, আমি ওনাকে এত রাতে একা ছেড়ে দেব না, কোনো মতেই না। মরিয়ম এসেছে যেমন ঝড়ের মতো, কথাবার্তা বলছে ঝড়ের মতো। সাফিয়া বুঝতে পারছে না প্রসঙ্গটা কি। মরিয়ম বলল, মা, বাবাকে বলে ব্যবস্থা করো যেন উনি এখানে থাকতে পারেন। আমি অবশ্যই ওনাকে একা ছাড়ব না। উনি যদি চলে যান, আমি ওনার সঙ্গে যাব। এতক্ষণে সাফিয়া বুঝলেন এবং হেসে ফেললেন। মরিয়ম কাঁদো কাঁদো গলায় বলল, তুমি হাসছো কেন মা? আমি হাসির কোনো কথা বলিনি। তুমি ব্যবস্থা করো। কিভাবে ব্যবস্থা করবে আমি জানি না। সাফিয়া কোনো ব্যবস্থা করতে পারলেন না। মুবারক হোসেন মেয়ে জামাইকে বিদেয় দিয়ে বারান্দায় এসে দেখলেন বড় মেয়ে বেকল হয়ে কাঁদছেন। তিনি অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, কি হয়েছে? কাঁদছিস কেন? জামাই পছন্দ হয় নাই? আমি যা পেয়েছি ব্যবস্থা করেছি, চোখ মুছ। মরিয়ম চোখ মুছল। যা ঘুমোতে যা, খবরদার চোখে যেন আর পানি না দেখি। মরিয়ম চোখ মুছে তার ঘরের দিকে রওনা হল। মুবারক হোসেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। জোহর সাহেব এখানে কেন? শেখ সাহেবের বাড়িতে এই সকালে তিনি কেন? এখনো ভালো মতো সকাল হয়নি, ঘড়িতে মারছে 6:05। ফজরের নামাজ যারা পড়ে তারা ছাড়া এত ভোরে কেউ ওঠে না। নাকি তিনি ভুল দেখছেন? এ ব্যক্তি জোহর না, এ অন্য কেউ? চেহারার মিল আছে, সমিল চেহারার মানুষ প্রায়ই পাওয়া যায়। মুবারক হোসেন যতবার জোহর সাহেবকে দেখেছেন ততবার তার মুখে খোঁচা খোঁচা দাড়ি দেখেছেন। এ লোকের মুখ ক্লিন শেভড। তাছাড়া জোহর সাহেবের হাতে অবশ্যই জ্বলন্ত সিগারেট থাকত। এ লোকের হাতে সিগারেট নেই। পাতলা ঘিয়া রঙের চাদরে তার শরীর ঢাকা, তার দুই হাতি চাদরের নিচে। উনি নিশ্চয়ই চাদরের নিচে সিগারেট ধরাননি। ঘটনা কি? এই গরমে চাদর গায়ে উনি কেন এসেছেন? এই ভোরবেলাতে শেখ সাহেবের বাড়িতে অনেক লোকজন। টঙ্গী থেকে শ্রমিকদের একটা দল এসেছে মাথায় লাল ফেট্টি বেঁধে। তারা ফজরের ওয়াক্তের আগে এসে জয় বাংলা জয় বাংলা বলে প্রচণ্ড স্লোগান শুরু করেছিল। মনে হয় তারা তাদের গলার সমস্ত জোর সঞ্চার করে রেখেছে শেখ সাহেবের বাড়িতে একটা হুলস্থুল করার জন্যে। স্লোগান শুনে ভয় পেয়ে কাকের দল উড়াউড়ি শুরু করল। মুবারক হোসেন তাদের দলপতির কাছে গিয়ে বলল, শেখ সাহেব এখন নামাজ পড়ছেন, এখন কিছুক্ষণ চুপ করে থাকেন। দলপতি, তার অত্যন্ত বলশালী চেহারা, মুখ ভর্তি পান, গলায় সোনার চেল, রাগী গলায় বললেন, আপনি কে? মুবারক হোসেন বললেন, আমি কেউ না। আমি কেউ না বলাতে একটা রহস্য আছে। বলার ভঙ্গি সামান্য পরিবর্তন করে আমি কেউ না বলেও বুঝিয়ে দেওয়া যায় আমি অনেক কিছু। মুবারক হোসেন সেটা বুঝিয়ে দিলেন। দলপতি পানের পিক ফেলতে ফেলতে বললেন, আমি টঙ্গী শ্রমিক লীগের সভাপতি, আমার নাম ইসমাইল মিয়া। শেখ সাহেব আমারে চেনেন, আমার বাড়িতে একবার খানা খেয়েছেন। মুবারক হোসেন বললেন, শুনে খুশি হলাম। ইসমাইল মিয়া গলা সামান্য নিচু করে বললেন, টিফিনের কোনো ব্যবস্থা নাই। শেখ সাহেব নিচে নামবেন কখন? সেটা তো ভাই উনিই জানেন। আপনি এখানকার কে? কোন দায়িত্বে আছেন? আমি কোনো দায়িত্বে নাই, আমি তো আপনাকে আগেই বলেছি আমি কেউ না। জোহরকে দেখা যাচ্ছে এই দলটির আশেপাশে ঘুরঘুর করতে। সে দুর্বার তাকালো মুবারক হোসেনের দিকে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না সে মুবারক হোসেনকে চিনতে পারছে। তাহলে এমন কি হতে পারে যে এ লোক জোহর না, তার মতো চেহারার অন্য কেউ? মুবারক হোসেন এগিয়ে গেলেন। যা সন্দেহ করা হয়েছিল তাই, এ লোক জোহর। মুবারক হোসেনকে দেখে হাসল।
পরিচিতের হাসি এবং আনন্দের হাসি, যেন হঠাৎ দেখা হওয়ায় খুশি হয়েছে। মোবারক হোসেন বললেন, কেমন আছেন? জোহর বলল, ভালো। এখানে কি জন্য এসেছেন? দেখতে আসছি। কোনো বিহারি শেখ সাহেবকে দেখতে আসতে পারে না, অমন আইন কি শেখ সাহেব পাশ করছেন? এতক্ষণ হয়ে গেছে, আপনাকে তো সিগারেট ধরাতে দেখলাম না। শেখ সাহেবের বাড়িতে সিগারেট খাবো? এত বড় বেয়াদবি তো করতে পারি না। আমি আর যাই হই, বেয়াদব না। গরমের সময় চাদর গায়ে দিয়ে এসেছেন কেন? জোহর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যখন বের হয়েছিলাম তখন ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তবে আপনারা যা ভাবছেন তা না। চাদরের নিচে কিছু নাই, চাদর খুলে দেখাতে হবে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কেউ চোখ নামিয়ে নিচ্ছে না। মোবারক হোসেন বললেন, গরম বেশি, চাদর খুলে ফেললেই ভালো হয়। জোহরের ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা দেখা গেল। হাসি ফুটল না, তার আর নিভে গেল। তাকে দেখে মনে হলো সে মোবারক হোসেনের কথায় মজা পাচ্ছে। যদি চাদর না খুলি তাহলে কি আমাকে চলে যেতে হবে? জি। তাহলে চলেই যাই। চা খেতে ইচ্ছে করছে। আশেপাশে চায়ের দোকান আছে? আছে। আমাকে নিয়ে চলেন, দুজনে মিলে চা খাই। কোনো নেশাই একা একা করা যায় না, চা তো একরকম নেশাই, তাই না? চলেন যাই। 32 নম্বর থেকে বের হয়ে দুজন মিরপুর রোড পার হলো। ওপাশে একটা নাপিতের দোকান। দোকানটা সবার চোখে পড়ে, কারণ সেখানে মজার একটা সাইনবোর্ড ঝুলছে, মুজিবের বাড়ি যেই পথে, আমার দোকান সেই পথে। নাপিতের দোকানটা এখনও খোলেনি, তবে চায়ের দোকান খুলেছে। 10-12 বছরের একটা ছেলে পরোটা বেলছে, দুখুমিয়া টাইপ চেহারা, বড় বড় চোখ। জোহর চায়ের দোকানে ঢুকে গায়ের চাদর খুলে ফেলল, ভাঁজ করে কাঁধে রেখে মোবারক হোসেনের দিকে তাকিয়ে হাসল, শান্ত গলায় বলল, চাদরের নিচে যে কিছু নাই, কথাটা কি বিশ্বাস হয়েছে? মোবারক হোসেন হ্যাঁ সূচক মাথা নাড়লেন। জোহর বলল, তারপরে যদি বিশ্বাস না হয় গায়ে হাত দিয়ে দেখতে পারেন। দেখতে হবে না। আসুন, চা নাস্তা নিয়ে পাশে বসে খাই, আপত্তি আছে? না, আপত্তি নাই। রাস্তার পাশে দুজন দাঁড়িয়ে আছে। জোহর সিগারেট ধরিয়েছে। সিগারেট ধরানোর কারণেই হয়তো তার চেহারার উৎফুল্ল ভাব। ইন্সপেক্টর সাহেব। জি। আপনাকে আগে একবার যুক্তি দিয়ে বুঝিয়েছিলাম যে পূর্ব পাকিস্তান কখনো স্বাধীন হবে না, মনে আছে? মনে আছে। আমার যুক্তি কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছিল? জি, মনে হয়েছে। এখন আমি বুঝতে পারছি আমার যুক্তি ঠিক না। শেখ মুজিব যদি চান দেশ স্বাধীন হবে। কিভাবে বুঝলাম জানেন? না, আপনাকে দেখে বুঝলাম কোনো বাঙালির পক্ষে শেখ মুজিবুরের কোনো অনিষ্ট করা সম্ভব না। অনিষ্ট অনেক দূরের ব্যাপার, তার কোনো ক্ষতির চিন্তা করার ক্ষমতাও বাঙালির নেই। এই যদি অবস্থা হয় তাহলে স্বাধীনতা ছাড়া উপায় কি? একজন মানুষ কত দ্রুত এই অবস্থায় চলে গেছেন ভাবতেই বিস্মিত হতে হয়। মোবারক হোসেন কিছু বললেন না। তার চায়ের নেশা নেই, কিন্তু সকালের এই চাটা তার খেতে ভালো লাগছে। ইন্সপেক্টর সাহেব। জি। আমি এখনো পাকিস্তানি শাসকদের চিন্তিত হবার মতো কিছু ঘটেছে বলে মনে করি না। শেখ মুজিব মধ্যবিত্তের নেতা, বর্জুয়া নেতা। এ ধরনের নেতারা সরাসরি যুদ্ধের কথা ভাবেন না। এরা ঝামেলামুক্ত সমাধান চান। যেমন ধরেন ভারতের জওহরলাল নেহরু কিংবা মহাত্মা গান্ধী। এরা দেশ স্বাধীন করেছে জেল খেটে, অসহযোগ আন্দোলন করে, কারণ এই দুজনও বর্জুয়া নেতা। সরাসরি যুদ্ধ এরা সমর্থন করেনি। আমাদের শেখ মুজিবও করবেন না। বুঝতে পারছেন কি বলছি? বোঝার চেষ্টা করছি, আমার বুদ্ধি কম, সহজে কিছু বুঝি না। আমার ধারণা আমাদের শেখ মুজিবুরের মাথায়ও গান্ধী টাইপ চিন্তা ভাবনা আছে। অসহযোগ আন্দোলন করে জেল টেল খেটে দেশ স্বাধীন করে ফেলা। পুরোপুরি স্বাধীন করা যদিও সম্ভব নাও হয়, তাতেও আপাতত চলবে। কনফেডারেশন, ইউনাইটেড স্টেটস, পাকিস্তান যে এই অবস্থা হবে সেটা ঠিক তখনকার নেতারা ঠিক বুঝেছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ তো 2 পাকিস্তান হবে জেনে বিরক্ত হয়ে বলেছিলেন, পোকায় কাটা পাকিস্তান দিয়ে আমরা কি করব? মোবারক হোসেন বললেন,
মানুষ তো বদলায়। জোহর সঙ্গে সঙ্গে বললেন, অবশ্যই বদলায়, পরিস্থিতি মানুষকে বদলায়। ভয়াবহ ডাকাত হয়ে যায় নিজাম আউলিয়া, বিরাট সাধু সন্ত হয়ে যায় ভয়াবহ খুনি। সমস্যাটা এখানেই। আপনার চা খাওয়া দেখে মনে হচ্ছে আপনি খুবই আরাম করে চা খাচ্ছেন। আর এক কাপ খাবেন? জি, খাবো। বক্তৃতা শুনতে যাবেন না? কি বক্তৃতা? পল্টনে আজ মাওলানা ভাসানা বক্তৃতা আছে। আমার ধারণা এটা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তৃতা, শোনা দরকার। মোবারক হোসেন বললেন, আমি বক্তৃতা শুনি না, বক্তৃতা শুনতে ভালো লাগে না। তাছাড়া আমার ডিউটি শেখ সাহেবের বাড়িতে, ডিউটির জায়গা ছেড়ে যেতে পারবো না। জোহর দ্বিতীয় সিগারেট ফেলে তৃতীয় সিগারেটটি ধরাতে ধরাতে বলল, আসলে কার ডিউটি করছেন বলুন তো? মোবারক হোসেন জবাব দিতে পারলেন না। জোহর হালকা গলায় বলল, আপনি এই প্রশ্নের জবাব দিতে পারবেন না, কারণ জবাব আপনার নিজেরই জানা নেই। আমার জানা আছে। পুরো বাঙালি জাতি এখন একজনের ডিউটি করছে, সেই একজনের নাম শেখ মুজিব। আমি বিহারি না হয়ে বাঙালি হলে বিষয়টা এনজয় করতাম। মোবারক হোসেন ৩২ নম্বর বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে আছেন। আজ এই বাড়িতে অন্য দিনের চেয়েও অনেক ভিড়, লোক আসছেই। বাড়ির সামনে রাস্তাটা যেন নদী হয়ে গেছে। নদীতে মানুষের স্রোত, নদীতে যেমন ঢেউ ওঠে এখানে উঠছে। কখনো মানুষ বাড়ছে, কখনো কমছে। মোবারক হোসেনের মানুষের এই প্রবল বেগবান স্রোত দেখতে ভালো লাগছে। হঠাৎ তার মনে হলো তার ৩ মেয়েকে নিয়ে এলে ভালো হতো। এরা হয়তো বা মজা পেত। এরা কখনো ঘর থেকে বের হয় না, এই ধরনের দৃশ্য কখনো দেখে না। এত কাছে বাড়ি, একবার নিয়ে এলে হয়। এই তুই কি করছিস? আছিস কেমন? মোবারক হোসেন চমকে উঠলেন। শেখ মুজিব দলবল নিয়ে বের হচ্ছেন। বাড়ির সামনের রাস্তায় কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠবেন। মোবারক হোসেনকে দেখে থমকে দাঁড়ালেন। তার মুখ হাসি হাসি। স্যার, ভালো আছি। তোর মেয়ে ৩টা ভালো আছে? কি যেন তাদের নাম? মরিয়ম, মাসুমা, মাফরুহা। নাম ঠিক হয়েছে? জি স্যার, ঠিক হয়েছে। আজ মাওলানা ভাসানী পল্টনে বক্তৃতা করবেন, শুনতে যাবি না? শুধু আমার কথা শুনলে হবে, অন্যদের কথাও তো শুনতে হবে। শেখ মুজিব এগিয়ে গেলেন। মোবারক হোসেন এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার ৩ মেয়ের নাম এই মানুষটা একবার মাত্র শুনেছেন, এখন নাম মনে আছে। এই ক্ষমতাকে শুধু বিস্ময়কর বললেও কম বলা হয়। মাওলানা ভাসানীর বক্তৃতা শোনার কোনো আগ্রহ মোবারক হোসেনের বোধ করছেন না। তারপরেও তিনি বক্তৃতা শুনতে গেলেন। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, তিনি তার ২ মেয়েকে সঙ্গে করে নিয়ে গেলেন। ৩ জনকে নেবার শখ ছিল, বড়টিকে বাড়িতে পাওয়া গেল না। সে কাউকে কিছু না বলে কোথায় নাকি গেছে। মোবারক হোসেন ঠিক করে রেখেছেন, এ ধরনের কর্মকাণ্ডের উচিত শাস্তি সে পাবে, যথাসময়ে পাবে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, তাতে কি? মেয়ে তো এখনও তার সঙ্গে থাকে। যতদিন মেয়ে তার বাড়িতে থাকবে ততদিন তাকে তার বাড়ির নিয়মকানুন মানতে হবে। মাসুমা এবং মাফরুহা দুজনেই ভয়ে অস্থির। বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার কোনো আনন্দ নেই। আমরা কোথাও যাব না বলাও সম্ভব না। দুজনেই খুব মন খারাপ করে বাড়ি থেকে বের হলো। তারা খানিকটা ভয়ও পাচ্ছে। বাবা বলেননি তাদের কোথায় নেওয়া হচ্ছে। বাবাকে জিজ্ঞেস করে জানবে, সেই সাহসও তাদের নেই। মোবারক হোসেন রিকশা নিলেন, ছোট্ট মেয়েটিকে বসালেন নিজের কোলে। মাফরুহাকে দেখে মনে হচ্ছে সে লজ্জায় মরে যাচ্ছে, কেঁদেই ফেলত। অনেক কষ্টে সে চোখের জল আটকে রাখছে। মোবারক হোসেন বললেন, হাতে এখনো অনেক সময় আছে, তোর আইসক্রিম খাবি? দুজনেই চাপা গলায় বলল, না। খাবি না কেন? আয়, আইসক্রিম কিনে দেই। মোবারক হোসেন বেবি আইসক্রিমের দোকানে নিয়ে 2 মেয়েকে আইসক্রিম কিনে দিলেন। দুজনেই খুবই আগ্রহের সঙ্গে আইসক্রিম খাচ্ছে, দেখতে ভালো লাগছে। মোবারক হোসেন সিগারেট ধরাতে ধরাতে বললেন, শেখ সাহেব তোদের 3 বোনেরই নাম জানেন। আজকেও তোদের কথা আমাকে জিজ্ঞেস করলেন, তোরা কেমন আছিস জানতে চাইলেন। মাসুমা ভয়ে ভয়ে বললেন, আমাদের উনি চেনেন কিভাবে? মোবারক হোসেন বললেন, সে বিরাট ইতিহাস, জানার দরকার নাই। তাড়াতাড়ি আইসক্রিম শেষ কর, বক্তৃতা শুরু হয়ে গেছে।
মাসুমা অবাক হয়ে বলল, কিসের বক্তৃতা? মোবারক হোসেন জবাব দিলেন না। মেয়ের সঙ্গে এত কথা বলতে তার ভালো লাগে না। পল্টনের মাঠে জনসমুদ্রে মাওলানা বললেন, 13 বছর আগে কাকমারি সম্মেলনে আমি আসসালামু আলাইকুম বলেছিলাম। মরহুম শহীদ সোহরাওয়ার্দী তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হয়েও সেদিন আমার কথা অনুধাবন করতে পারে নাই, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে 2 অংশ যদি একত্রে থাকে তাহলে কালবেদী যক্ষার জীবাণু যেমন দেহের হৃৎপিণ্ডের 2 অংশকে নিঃশেষ করে দেয়, তেমনি পাকিস্তানের 2 অংশই বিনষ্ট হবে। তাই বলছিলাম যে তোমরা তোমাদের শাসনতন্ত্র প্রণয়ন করো এবং আমরা আমাদের জন্য শাসনতন্ত্র প্রণয়ন করি। লাকুম দিনিকুম ওয়ালিয়াদ দিন। শেখ মুজিবুর রহমান আজ ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। আমি 7 কোটি বাঙালিকে আজ মুবারকবাদ জানাই এই জন্যে যে তারা এই বৃদ্ধের 13 বছর আগের কথা এতদিন পর অনুধাবন করতে পেরেছে। মাওলানা ভাসানী যখন বক্তৃতা দিচ্ছেন তখন মরিয়ম পুরানো ঢাকায় সে আকামুচি লেনের একটা ঠিকানা খুঁজে বেড়াচ্ছে। কিছুতেই পাচ্ছে না। ভয়ে সে অস্থির। একা একা এর আগে সে কখনো কোথাও যায়নি। অচেনা একটা জায়গায় ঠিকানা খুঁজে বের করার তো প্রশ্নই আসে না। সে খুঁজছে নাইমুলের বাসা। বিয়ের পর এই যে সে চলে গেল তার আর কোনো খোঁজ নেই। বাসার মানুষগুলো যেন কেমন, তারাও তো কোনো খোঁজখবর করবে। এখন সময় ভালো না, চারদিকে আন্দোলন হচ্ছে। তার যদি কিছু হয়ে যায় কে জানে। মরিয়ম ঠিক করে রেখেছে আজ সে মানুষটাকে সাথে করে নিয়ে যাবে। বাসার মানুষজন যার যা ইচ্ছে বলুক, কিছুই আসে যায় না। বাবা যদি পিস্তল বের করে তাকে গুলি করে দেন তাহলে দেবেন, কিন্তু মানুষটাকে সে এখানে ফেলে রেখে যাবে না। বেচারা একা একা থাকে, হোটেলে খায়। কেন সে হোটেলে খাবে? দিনের পর দিন হোটেলের খাবার খেলে কি শরীর ঠিক থাকবে? শরীর যদি খারাপ হয় তাহলে তো মরিয়মকে সেটা দেখতে হবে। আর কে দেখবে? সন্ধ্যার ঠিক আগে আগে গুন্ডা টাইপ একটা গোফওয়ালা ছেলে এসে বাসায় দেখিয়ে দিল। ঢাকায় ভাষায় বলল, নাইমুল সাহেব এই চিপায় থাকেন, ডাক দেন, আওয়াজ দেব। মরিয়ম নিশ্চিত যে সে একটা ফাঁদে পড়েছে। এরকম একটা জঘন্য জায়গায় নাইমুল থাকতেই পারে না। এই গুন্ডাটা ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসেছে। এক্ষুনি সে ধাক্কা দিয়ে মরিয়মকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেবে। মরিয়ম কাঁপতে কাঁপতে দরজায় কড়া নাড়ল আর এক চোখে গুন্ডাটার দিকে তাকালো। গুন্ডাটা চলে যায়নি, রাস্তায় দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। দুবার কড়া নাড়তেই ভেতর থেকে নাইমুলের গম্ভীর গলা শোনা গেল, মরিয়ম চলে এসো, দরজা খোলা। শুধু কড়া নাড়ার শব্দ শুনে একটা লোক কি করে বুঝলো কে এসেছে? এই রহস্য মরিয়ম কখনো ভেদ করতে পারেনি, নাইমুল কখনো বলেনি। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের ৭১ মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প এর ৪র্থ পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।